আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। ভ্লাদিন এন্ড পুতিন বলেন, আমরা সবসময় প্রস্তুত যদি যুদ্ধ শর্ত না দিয়ে আলোচনা করে তাহলে আমরা প্রস্তুত আছি। কিন্তু ওনার ধারণা পশ্চিমাদেরকে উনি বিশ্বাস করে না। এর আগে বিশ্বাস করে উনি মূলত সেনা প্রত্যাহার করেছিল, তখন পশ্চিমারা নাকি পুতিনের সাথে মোটামুটি এক ধরনের বেইমানি বলা যায়। তাই উনি চীনের দ্বারস্থ চাচ্ছেন। তো দেখতে থাকেন। স্বার্থ উপেক্ষিত না হয়, এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমাদের মানবেন না বলেও স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সীমান্ত। পাল্টা প্রতিরোধের দাবি করলেও মস্কোর জোরালো হামলায় দিন দিনই আরো কোণঠাসা হয়ে পড়ছে কিয়েভ। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যখন বাতিল করেছেন চলতি মাসের বিদেশ সফর, ঠিক তখনই চীন সফর করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই সফরে ইউক্রেন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিন। রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। মধ্যস্থতাকারী হিসেবে চীন যদি উদ্যোগ নেয় সেটিকে স্বাগত জানাবে পুতিন। আমরা সবসময় আলোচনায় প্রস্তুত। ইউক্রেন কিংবা তার মিত্রদের মতো আমরা কখনোই আপত্তি জানাইনি। তবে পশ্চিমারা মস্কোর চাওয়াকে উপেক্ষা করে কিয়েভের স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরতে চায়। এরপর পুরো বিশ্বের চাওয়া নাম দিয়ে তা রাশিয়ার উপর চাপিয়ে দিতে চায়, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আলোচনায় বসতে ইতিবাচক হলেও বেশ কিছু বিষয় স্পষ্ট করেন পুতিন। মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমাদের পছন্দ করছেন না ইঙ্গিত দেন এমনটাও। এর আগেও শান্তি চুক্তির নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটলে আলোচনার কথা বলা হয়েছিল, আমরা পিছু হটি, কিন্তু তারা আলোচনা না করে পাল্টা হামলা চালায়। এখন আমাদের কাছে স্পষ্ট কাকে কতটুকু বিশ্বাস করা যাবে। বিশ্লেষকরা বলছেন চীনকে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চাইছে রাশিয়া, যদিও নতুন করে ওয়াশিংটনের কোনো নিষেধাজ্ঞা পেতে চায় না বেইজিং। আবার মিত্র মস্কোকেও নিরাশ করতে চায় না শি জিনপিং প্রশাসন। এমন পরিস্থিতিতে চীন কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। বর্তমানে আফগানিস্তানে ভয়াবহ বন্যা হয়েছে। আসলে কি জানি না, আফগানিস্তানকে এত পরীক্ষা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন উনি ভালো জানবেন। আমাদেরকে মনে হচ্ছে ওরা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে আবার বন্যার কবলে পড়লো। তা দেখতে থাকেন। কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত, বহু মানুষ নিখোঁজ। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোর প্রদেশ, পুরোপুরি বিধ্বস্ত কমপক্ষে 2000 বাড়িঘর, আর ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 4000। পানিতে 2000-এর বেশি দোকানপাট তলিয়ে গেছে। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের। টানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকশো হেক্টর ফসলি জমি তলিয়েছে, জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শস্যের। হাজার হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে এবং রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। আর তাই উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে কোনো গতি নেই। সর্বোচ্চ নেতা কিম জং উন অস্ত্র উৎপাদন বৃদ্ধির উপরেও তিনি জোর দিয়েছেন। শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি নিজে উপস্থিত থেকে এই কর্মসূচি পরিদর্শন করেন কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেয়ারটিতে সে ছবি প্রকাশ করা হয়। একটি অস্ত্র কারখানা পরিদর্শনে যান কিম। কোরীয় উপদ্বীপে শত্রুপক্ষের ক্রমাগত সামরিক তৎপরতার জবাবে সেনাদের প্রস্তুত থাকারও তিনি নির্দেশ দেন। একদিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ অভিযানের একদিন পর মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। কে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যাসিলিক অফ সান জেননানরা। ধর্মগুরুকে একবার কাছ থেকে দেখতে তার চারপাশে সবাই জড়ো হন, আবেগ আপ্লুত হয়ে গোপকে ছুঁয়ে দেখেন তারা। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরুকে ঘিরে এই উন্মাদনার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শনিবার ইতালির ভেরোনা শহরের এই গির্জায় আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যান পোপ ফ্রান্সিস এবং সেখানে 87 বছর বয়সী রোমান ক্যাথলিক ধর্মগুরুকে দেখতে মুহূর্তেই তার চারপাশে ঘিরে ধরে একদল নান এবং হাত ধরে কৃতজ্ঞতা জানায়। পোপের গলায় থাকা ধর্মীয় ক্রস ছুঁয়ে দেখেন কেউ কেউ। নানদের এমন বাঁধভাঙা আনন্দ দেখে ফ্রান্সিস অনেকটা কৌতুকে সুরেই বলেন, নান হলেও আনন্দ করতে ভুলে যায়নি তারা। প্রার্থী ক্যাম্পে বিমান হামলা, হামাসের 60 সদস্যকে হত্যার দাবি, 3 জিম্মির মরদেহ উদ্ধার।
গাজার জাবালিয়ায় তাণ্ডব ইসরায়েলি বাহিনী, শরণার্থী ক্যাম্পে বিমান হামলা, হামাসের 60 সদস্যকে হত্যার দাবি, 3 জিম্মির মরদেহ উদ্ধার। লেবানন সীমান্তে আবারও উত্তেজনা, ইসরায়েলের হামলায় অন্তত 5 জনের মৃত্যু, সমরাস্ত্রের নতুন চালান পেয়ে উজ্জীবিত হিজবুল্লাহ। জাবালিয়া শরণার্থী ক্যাম্প ঘিরে চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাস সদস্যদের খোঁজে বাড়ি বাড়ি চলছে তল্লাশি, সামনে পেলেই করা হচ্ছে হত্যা। দিনের শুরুতে শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক আর সাজওয়াজান, চলে মেশিনগান থেকে গুলি আর ট্যাঙ্কের গোলাবর্ষণ। ক্যাম্পের রাস্তা রাস্তায় চলছে পদাতিক সেনাদের তাণ্ডব। আইডিএফ এর দাবি, অভিযানে নিহত হামাসের 60 সদস্য। সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ। পুরো এলাকাটি জাতিসংঘের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হয়, অথচ এখানে মিলছে বিপুল পরিমাণ গোলাবারুদ, রকেট আর ক্ষেপণাস্ত্র। হামাসের রকেট তৈরির কারখানাও ছিল এটি। এর আগে রাতভর দূরপাল্লার কামান থেকে ছোড়া হয় গোলা, চলে বিমান হামলাও। প্রাণ যায় অন্তত 6 বেসামরিকের। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, জাবালিয়ায় যে তাণ্ডব চলছে, সাম্প্রতিক সময় এত বড় হামলার চালায়নি ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে হামাসও। জাবালিয়া ক্যাম্প ও আশেপাশের অন্তত 22 স্থানে ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছে হামাসের। আইডিএফ এর বিরুদ্ধে দীর্ঘমেয়াদে প্রতিরোধ যুদ্ধের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণের মতন একটি ঘটনায় অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশিত। গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনাটির পরে একজন নারী ক্রীড়াবিদ, এই জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চাঞ্চল্য সৃষ্টি করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ফোর্সেস এই ঘটনার সাথে সম্পৃক্ত যে 2 জন আসামি আছে তাদেরকে ধরবার জন্য ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব 12 একটি আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহজাহান থানা হতে বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি। অনুসন্ধানে দেখা গেছে যে দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত। বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ, যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত, যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতো, কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে। এই জঘন্য কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন। শুধু তাই নয়, ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই গৃহীত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করা এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি, যে বিভিন্ন সময় বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। আমরা চাই
নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে তারা আরো সচেতন হবে এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার অগ্রে সবার উপরে স্থান দেবে। আমরা আজ দুপুর বেলায় তাকে গ্রেফতার করেছি। এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখবো এবং অনুসন্ধানে বের হয়ে আসবে। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। আমরা নিরাপত্তার স্বার্থে এবং সামাজিক সম্মানের স্বার্থে সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে এই মুহূর্তে প্রকাশ করছি না, তবে তদন্তে এগুলো বের হয়ে আসবে বলে আমি সুনিশ্চিত। অনুসন্ধানে বের হয়ে আসছে যে তার একজন সহযোগী যেখানে একজন নারী তিনিও ছিলেন। সুতরাং আমাদের যে মামলা হয়েছে, মামলার যে সন্দিগ্ধ অপরাধী যে দুজন তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরো কিছু নারী এর সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল, ধস্তাধস্তি আর একে অপরকে কিলঘুষি চালাচ্ছেন যারা, এরা সবাই আইন প্রণেতা। সংস্কার প্রস্তাব নিয়ে তাইওয়ানের পার্লামেন্টে একটি ভোটাভুটিকে কেন্দ্র করে এই সংঘর্ষ। মাঝে পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবার মারামারি শুরু হয়। স্পিকারের আসনের আশেপাশে চড়ে বসেন কেউ কেউ, মারমুখী সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দিতেও দেখা যায়। চীনের স্বায়ত্তশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ান এর নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে এমন সংঘর্ষ হলো। গত জানুয়ারিতে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরুর কথা, কিন্তু লাইয়ের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বেকায়দায় পড়েছে। তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটির আসন এককভাবে বেশি, কিন্তু তাদেরও সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই সরকার গঠন করতে পারেনি। এই কারণে সরকারের উপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে চায় তারা। এই জন্য কয়েকটি সংস্কার প্রস্তাব দিয়েছে, যা আইন প্রণেতাদের আরও ক্ষমতা দেবে। পাশাপাশি পার্লামেন্টে কোনো কর্মকর্তা মিথ্যা বিবৃতি দিয়েছে মনে করা হলে তাকে অপরাধী বলে গণ্য করার দাবি তুলেছে বিরোধীরা। এ নিয়ে একটি মামুন হক কিন্তু এর মধ্যে তিনি এখানে এসেছেন এবং তিনি টিভি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে আমরা একটু কথা বলবো। এবং তিনি কিন্তু ইতিমধ্যে এখানে তাকে গণমাধ্যম টিভি কার্যালয়ে এসেছেন এবং কেন এসেছিলেন সে বিষয়ে কথা বলার জন্য তার কাছে এখানে এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তাকে গণমাধ্যম কর্মীরা ধরেছেন কেন এসেছেন এবং এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। এবং তিনি টিভি কার্যালয়ে বিকাল 5টার দিকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমি আসছিলাম মোবাইল নিতে তিনি এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন এবং তিনি বলছেন তার ব্যক্তিগত একটি কাজে কিন্তু এসেছেন এবং তিনি তার ব্যক্তিগত কাজে এসেছেন এমনটাই তিনি জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে তারা এখানে বিস্তারিত যারা এবং তিনি তারা যে এখানে যে আটক অবস্থায় তার কাছে যে ফোনগুলো জব্দ করা হয়েছিল এবং সে বিষয়ে হচ্ছে তিনি কথা বলার জন্য এবং তিনি এখানে এসেছিলেন এবং সে একই বিষয় হচ্ছে যে তিনি
জব্দ করে মোবাইলটা নিয়ে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক বিষয় এবং টিভিতে তার সেগুলো নিয়ে নেওয়ার জন্য মূলত এসেছেন। এবং এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদের কাছে জানানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে তিনি কেন এসেছিলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তবে তিনি কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিত তিনি কিন্তু তেমন কোনো কথা বলেনি, শুধু বলছেন তার ব্যক্তিগত কিছু কাজে এখানে এসেছেন। এবং এখানে আমরা একটু ডিবির সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তিনি কেন এসেছিলেন এবং এই মুহূর্তে হচ্ছে এবং ডিবি কার্যালয়ে তিনি ব্যক্তিগত কাজে এসেছেন এবং সেখান থেকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু সামান্য মাত্র অল্প সময়ে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু কাজে কিছু ডকুমেন্টস মোবাইল ফোন সহ তিনি আটককৃত অবস্থায় যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময় থেকে হচ্ছে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি ডিবি প্রধানের হাজরা মারুনুর রশিদ তার সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করেছিলেন এবং সেই বিষয়গুলো তিনি আসলে জানতে এসেছেন। এবং একই সঙ্গে হচ্ছে আমরা এছাড়া হচ্ছে আরেকটু বিষয় হচ্ছে জেনে রাখি, সেটা হচ্ছে যে ডিবি প্রধান হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিষয়ে একটু আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং সেখানে তিনি জানার চেষ্টা করবো তার কাছ থেকে যে আসলে কেন মামুনুল হককে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল কিংবা নাকি তিনি নিজে থেকে এসেছেন এবং সেই বিষয়টি আসলে পরিষ্কার হবে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি যে তিনি তার ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে এবং কিছু বিষয় জানার জন্য তিনি মূলত ডিবি সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা একটু আপনাদের জানিয়ে রাখি যে মামুনুল হক কিন্তু গত 3 বছর কারাভোগ করেছেন এবং এই কারাভোগ শেষে গত 3 মে কিন্তু তিনি মুক্তি লাভ করেন এবং কারাগার থেকে মুক্ত হন এবং তাকে পরবর্তীতে এখানে সংবাদ তিনি কিন্তু তাকে তার সংবর্ধনা দেওয়া হয়েছিল বিভিন্নভাবে এবং সেই জায়গা থেকে এবং এখন পর্যন্ত যে ডিবি কার্যালয়ে এই বিষয়ে কোনো ধরনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কোনো কিছু জানানো হবে বলে এমনটাই হচ্ছে জানিয়েছেন। এবং তবে একটা জিনিসের বিষয়ে ওটা আপনাদের উল্লেখ করা উচিত ছিল যে গত 3 বছর তিনি কারাভোগ করার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তিনি 2021 সালের 30শে এপ্রিল তাকে তার যে প্রতিষ্ঠান রয়েছে মোহাম্মদপুরে যে মাদ্রাসা রয়েছে যে শিক্ষকতা করতেন সেখান থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে নানা ধরনের অভিযোগ নিয়ে আসা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি তাকে নারী সংগঠিত একটি মামলায় তাকে দেখানো হয় এবং পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের মামলা সেটিতে ছিল এমনটাই হচ্ছে তদন্ত রিপোর্টে এসেছে এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 40টিরও অধিক মামলা রয়েছে এমনটাই হচ্ছে জানানো হয়েছিল। এবং তবে এখন পর্যন্ত উনি সবগুলো মামলা থেকে হচ্ছে জামিনে মুক্তি হয়েছেন এবং তিনি আজকে ডিবি কার্যালয়ে এসেছিলেন যে বিকাল 5টার দিকে এবং সেই বিকাল 5টা থেকে হচ্ছে তার এই সে আজকের এই আজকে আসার বিষয়টি নিয়ে হচ্ছে তিনি কথা বলতেছিলেন। তবে মামুনুল হক তিনি যেটা জানিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু বিষয়ে হচ্ছে তিনি কথা বলার জন্য সংলাপ নয়, সত্যি সত্যি নিপুণকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মনোয়ার হোসেন দীপজল। নির্বাচন কমিশনও কিন্তু তখন বলছিল যে দীপজল সাহেব বসে ওপেন ফেসবুক মিডিয়াতে বলছে কত টাকা লাগবে, কি লাগবে সেটা আমি দিয়ে দেবো, 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা। 19 এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। গতকাল মুঠোফোনে এমন অভিযোগ তোলেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা নিপুণ। শুধু অভিযোগই নয়, যার কাছে তিনি হেরেছেন তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই নায়িকা। এমন একজন যিনি সেক্রেটারি
পোস্টে এসেছে ডাউনটেন, যার কোনো শিক্ষা নেই। 2024 সন এটা, 24 আমরা দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। নিপুণের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ডিপজল। পারিবারিক শিক্ষার অভাব থাকলেই কেবল এমন কথা কেউ বলতে পারে। তার তো বাপরাই অস্বীকার করে, তার মতো জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে না মুখ দেখলো, যাকে না চিনল, তার কথাই বলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবো। শুধু ডিপজল নয়, কথা বলেছেন সভাপতি বিশ্ব সওদাগর। নিজের বক্তব্যে কঠিন হুঁশিয়ারি দেন তিনি। যিনি সংবিধানকে পদবিক্ষত করেছে, আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেবো শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবে। বিষয়ে আলাপ আলোচনা। এদিকে বিকেলে সমিতিতে বসা মিটিং শেষে জানানো হয়, সাধারণ সম্পাদককে নিয়ে কটূক্তি করায় নিপুণকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী সমিতি নিয়ে তো নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা দেবো। আর ওনার সন্তুষ্ট জবাব না হয় 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল। সাবেক মেয়র সাইদ খোকন সাহেব কিছু নীতিবাচক কথা বলেছেন। তো মূলত মেয়র থাকলে এই কথাগুলো আসে না, মেয়র থেকে বা কোনো ক্ষমতা চলে গেলে তখন তারা এগুলা কথা বলে। তো মূলত আমার কাছে মনে হয়েছে উনি যখন মেয়র ছিলেন তখন এগুলা উনি শক্ত হাতে যদি দমন করতেন এবং মিডিয়াতে এইভাবে প্রকাশ করতেন সুমন সাহেবের মতো, তাহলে আমাদের বিষয়টা ভালো লাগতো। উনি বিষয়টা বলেছে পোল্ট্রি মুরগির দাম 220 টাকা, 240 টাকার থেকে 150 টাকা করা সম্ভব। যেই চাঁদা উঠায় সিটি কর্পোরেশনের নামে সেটা বন্ধ করে, তাহলে মুরগি নাকি আবারও 150 টাকা চলে আসবে। তাহলে দেখতে থাকেন, দেখলে হয়তো বা বুঝবেন ওনার কথাগুলো। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি যখন ক্ষমতা ছিল, ওনার সুযোগ ছিল, উনি কাজগুলো করে দেখিয়ে দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতেন। তারপরে উনি যে এখন বলেছে ওনাকে সবাই নিরাশ করার কিছুই নেই, তাও তো প্রতিবাদ করেছে। আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচেয়ে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারতো, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারতো। সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব, যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয় এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলে একটা পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা, একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষ হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে, আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি এবং আমরা সবসময় আশা প্রকাশ করে এসেছি নতুন নেতৃত্ব নতুন উদ্যমে যে সূচনা আমরা করেছিলাম সেই সূচনা এগিয়ে নিয়ে যাবেন, সেই সূচনাকে সফলতার পথে পরিচালিত করবেন। নগরবাসীর আশা ছিল, একজন নাগরিক হিসেবে আমারও আশা ছিল, এর মূল্যায়ন এই নগরবাসী করবে, আপনারা করবেন। এর মূল্যায়ন আমি যদি করি সেটা পক্ষপাত দুষ্ট হতে পারে। এই মূল্যায়ন আমি করতে চাই না, এই মূল্যায়নের ভার জনগণের উপর আমি ছেড়ে দিতে চাই। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে
যে পরিশ্রম করেছি, যে অর্জন করেছি, এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে, বাসায় পৌঁছেছি, নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি, ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি, ৭৫টা ওয়ার্ডে কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছে। আমরা চেষ্টা করেছি। এই শহরের হাজারো সমস্যা, এই হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল। সফল কতটুকু হয়েছি সেটার ভার আপনাদের। কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা, বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমরা সত্যি কষ্ট পাই। একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই হোক তাদের উদ্দেশ্য। কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজনকে অযথা প্রশ্নের সম্মুখীন, বিভিন্নভাবে অপবাদ দেয়া, অপরাজনীতি করা, এটা এই শহরের জনগণ আশা করে না, এটা কাম্য নয়। আমরা বিভিন্ন সময় যখন ক্ষমতা হস্তান্তর করে এসেছি এই পরিস্থিতির শিকার আমাকে হতে হয়েছে, আমাকে মোকাবেলা করতে হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারবো। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছে, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে গিয়ে, ফেডারেল ব্যাংকে গিয়ে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকছে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন। কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি। ছিল ডলার, ছিল আমাদের। বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে? 3+। তাহলে এখন 19-20 আছে, এটি কম নাই, আরো বাড়তেও পারে, কারণ আমাদের রপ্তানি, এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, আমাদের রেমিটেন্সও বাড়ছে। এই মুহূর্তে যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়ছে। অর্থনীতি যে আপনি কারো টাকা পাচার হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের লোনগুলো মানে যারা শোধ করছে না, ঋণ খেলাপি, তাদেরকে তো গণতন্ত্র যেখানে সুসংগত সেখানে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। সেই জায়গাটায় তো গণতন্ত্র সুসংগত হতে হলে এইসব চাকরি স্তম্ভকে সঠিক থাকবে, সেই জায়গাগুলো তো আসলে দুর্বলতা দেখা যাচ্ছে। বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার,
সেখানে এথনিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায় তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতে অনেক সময় ওঠানামা করতে পারে। তো সেটা স্মৃতিতেও আসবে। এই ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয়, তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। বিশ্ব যখন এই পরিস্থিতি আছে আপনারা বলছেন, সেই ক্ষেত্রে এক সপ্তাহে একেবারে 60 টাকা বিক্রি ডলার দাম, সেই প্রভাবকে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের যে সাধারণ মানুষ যে কার্য করছে এই বিষয়ে কি বলবেন? এটা অর্থনীতির বিষয়। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়ে বলেছে, অর্থ মন্ত্রণালয় থেকেও বলছে এই 60 টাকা বৃদ্ধিটা প্রয়োজন। এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর, মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর, ডলারের মূল্য বৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবে। বর্তমান পরিস্থিতিতে আরো বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে এবং সেই চেষ্টাই সরকার করে যাবে। তাদের ভাই বেশ কয়েকটা ব্যাংক থেকে গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা তুলতে পারছে না। বেশ কয়েকটা ব্রাঞ্চে এরকম ঘটনা ঘটেছে যে গ্রাহকের রোষানল থেকে বাঁচতে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক তালা দিয়ে তারা পালিয়েছে। এটি কি আসলে সরকারকে বিব্রত পরিস্থিতি ফেলানোর কোনো ষড়যন্ত্র, নাকি আসলে অর্থনৈতিক নাজুক অবস্থায়? আমি একটা কথা বলি, কিছু কিছু বিষয় আছে, আমি সামগ্রিকভাবে অর্থনীতির উপরে এবং সংকটের বিষয়ে বক্তব্য রেখেছি, আর জেনারেল সেক্রেটারি অফ আওয়ামী লীগ। কিন্তু স্পেসিফিক কোনো বিষয় কোনো মন্ত্রণালয়ের, এটা আমি জানিও না যে কি হয়েছে। আপনি বিষয়টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞেস করবেন অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন, এটা তাদের উত্তর দেওয়া। আপনি কি এই বই বিষয়ের কথা বলে দেশের যে অভ্যন্তরীণ বা যে দুর্নীতিকে আড়াল করার প্রচেষ্টা বা এরকম চলছে? আপনি বলেন কোথায় দুর্নীতি হচ্ছে? না, বলতে হবে। এটা খুব খারাপ জিনিস। 532 বাংলাদেশি এটা অনুসন্ধান করে বের করে কোকো আর তার অর্থ পাচারের কাহিনী কি জানেন না? তাদেরকে তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে। মানি লন্ডারিং, এটা কি আওয়ামী লীগ করেছে? এখন যারা করছে কেউ রেহাই পাবে। দুর্নীতি করলে কারণ হবে, কারণ রেহাই হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে শূন্য সহিষ্ণুতা। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও মানে জিল্লুর রহমান সাহেবের বক্তব্য তো বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে,
বিএনপি নির্বাচনে নেই, সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। এই নির্বাচনে যে বাস্তবতা এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল। তা এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদের বিরোধী দল সরকারের সমালোচনা করছে, আমরা তো কারো মুখ বন্ধ করে দিয়েছি। বাইরেও যারা সংসদে নেই, বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে। তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। 28 অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশে মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। তারা যে রিসেন্টলি এই ইলেকশনে বয়কট করার পরও তাদের কোনো সভা সমাবেশে যেখানেই তারা করতে চেয়েছে তারা সভা সমাবেশ করতে পারছে বিনা বাধা। আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ, দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবে নেই। এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি, আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। রিপোর্ট সম্পর্কে আজকে কয়েকবার আমার কথা এখানে আলোচিত হয়েছে। কমিশন রিপোর্ট সম্পর্কে, সেটা ছিল বিচার বিভাগীয় তদন্ত কমিশন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়, এই আলোকে একটি নির্বাচন পরবর্তী 2001 সালে নির্বাচন পরবর্তী সহিংসতার ব্যাপারে একটি 3 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়, কমিশন। সেটার আমি প্রধান ছিলাম। আমার সঙ্গে একজন জয়েন্ট সেক্রেটারি ছিল আর একজন পুলিশের ডিআইজি ছিল। এই 3 সদস্য মিলে আমরা সরকার একটি কমিশন গঠন করে দেয়। এই কমিশন আমরা 1 বছর 3 মাস কাজ করেছি, যদিও সুপ্রিম কোর্ট সময় করে দিয়েছিল আমাদেরকে মাত্র 6 মাস। পরে সুপ্রিম কোর্টের বদান্যতায় এবং বারবার আমরা চেষ্টা করে এর সময়কাল 1 বছর 3 মাস নির্ধারিত করা হয়। আমি সারা বাংলাদেশ নয়, 26টি জেলায় আমি নিজে গিয়েছি, আমার কমিশন গেছে, এবং কমিশন আইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করেছি। তারপরে আমি রিপোর্ট দিয়েছি। রিপোর্ট পাওয়ার পরে এটা অনেকে বলা হয়েছে প্রকাশ করা হয় নাই, না, এটা সত্য নয়। প্রকাশ করা হয়েছে অত্যন্ত কৃপণতার সাথে, অর্থাৎ যেখানে শত শত কপি, হাজার হাজার কপি এটা ছাপানো উচিত ছিল, তা না করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 50টি কপি ছাপিয়েছেন। আর যারা বলেছেন যে এটা প্রকাশ হয় নাই, প্রকাশ হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমার রিপোর্টটি গেজেট নোটিফিকেশন হয়েছে, সরকার এটাকে গেজেট আকারে প্রকাশ করেছে। এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল, সঙ্গত কারণেই নাম উচ্চারণ না করেই বলছি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.